প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান মুক্তমত। এবং আমাদের আজকের এই মুক্তমতে অতিথি হিসাবে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে আমরা প্রত্যেকেই চিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি রয়েছেন আজকে আমাদের সাথে প্রধান আলোচক হিসাবে। এবং একই সাথে আমাদের সাথে স্টুডিওতে অতিথি আলোচক হিসাবে রয়েছেন অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককার্সের চেয়ারম্যান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কেন আজকে আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়কে এখানে নিমন্ত্রণ জানিয়েছি, একই সাথে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নিমন্ত্রণ জানাই। এই করোনার যখন প্রভাব সারা বিশ্বে চলছে, কোভিড-19 প্রভাব যখন সারা বিশ্বে চলছে, সেই প্রভাবের কিন্তু বাংলাদেশেও কিন্তু এসে পড়েছে এবং সেই কারণের জন্য আমাদের অর্থনীতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের জীবন জীবিকা চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু তারপরও আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে আমাদের অভিবাসন খাতটা, বিশেষ করে আমাদের শ্রম অভিবাসন যে খাতটি রয়েছে, সেই খাতটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আমরা দেখতে পেয়েছি যে আমাদের প্রবাসী আয় বেড়েছে, আমাদের প্রবাসী কর্মী যাবার যে চাহিদা, সেই চাহিদা সাময়িকভাবে কমলেও কিন্তু পরবর্তীতে কিন্তু সেই চাহিদা তার ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অভিবাসী কর্মী অলরেডি তাদের ভিসা হাতে রয়েছে, তাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে রয়েছে, তারা বিদেশ যাবার জন্য অপেক্ষমান রয়েছে। সে কারণের জন্য বলছি যে আমাদের অভিবাসী খাতটা কিন্তু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই করোনার অভিঘাতের মধ্যেও। কিন্তু সেটি কি দাঁড়িয়ে রাখা সম্ভব? সেটিকে আমরা অদূর ভবিষ্যতে এই ইতিবাচক ফলাফলকে আমরা পাবো? আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু নিয়ে কথা বলবার জন্য আমরা বলছি করোনার অভিঘাতে জনশক্তি প্রেরণ খাতের সফলতা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই সমস্ত অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে কথা বলবেন মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সাথে যে আলোচনাটি আমরা শুরু করতে চাই সেটি হচ্ছে যে 169টি দেশে বাংলাদেশের প্রায় 1.25 কোটির মতো অভিবাসী কর্মীরা সেখানে অবস্থান করছেন এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এই করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে তারা কর্ম হারিয়েছে, তাদের অনেকের বেতন কমেছে, অনেকে দেশে ফিরে আসতে হয়েছে। কিন্তু এরপরও কিন্তু আপনার যে একটা বিশেষ উদ্যোগ, বিশেষ করে যে প্রণোদনার 2% প্রণোদনা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি যেভাবে রাজি করিয়ে বা সরকারের কাছে রাজি করিয়ে আপনি যেভাবে সেই প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করেছেন, তার পরবর্তী সহ নানা কারণে আমরা দেখেছি যে আমাদের প্রবাসী আয় কিন্তু সে হারে কমেনি। তো আমাদের এই যে গত 1 বছরে আমাদের যে করোনার যে প্যান্ডেমিক অবস্থা, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কর্মী প্রেরণ, সেই কর্মী প্রেরণ কিন্তু আমরা এখনও পর্যন্ত করতে পারিনি। আমরা আশা করি যে আমাদের কর্মী প্রেরণের গতি হয়তো বা বেড়ে যাবে আমাদের করোনার প্রভাব কমে গেলে। এই সার্বিক অবস্থায় এই মহামারীর মধ্যে আপনি এই বাংলাদেশের জনশক্তি প্রেরণ খাতটাকে আপনি কীভাবে দেখছেন? মহামারীর সাথে সম্পর্কিত আসলে যদি আমরা শ্রমবাজারের যে অবস্থান, এটা যদি আমরা বিবেচনা নেই, এটা শুধু মহামারীর কারণ না, এর সাথে আরও কয়েকটি ফ্যাক্টরস চলে আসে। যেরকম ধরেন কি আপনার তেলের বাজার যে কমে গেল, যেহেতু আমাদের শ্রমবাজার মূলত মধ্যপ্রাচ্যে, সৌদি আরেবিয়াতে, মিডল ইস্টে, সেখানে যে কোনো ইকোনমিক নেগেটিভ ইম্প্যাক্ট হলেই আমাদের উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট চলে আসে। আমি কিন্তু এই যে গত 1 বছরে মহামারীর আরম্ভ থেকে মার্চ 2020 থেকে আমরা যে হিসাবে ধরি, মার্চ 2020-এ আমরা মাত্র 88,542 জন মানুষ বিদেশ পাঠিয়েছি। কিন্তু পজিটিভ নোট যেটা হলো, 2021-এ জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আমরা 1,72,381 জন বিদেশে পাঠিয়েছি। এর সাথে যদি আমরা হিসাবে ধরি, আপনি তো বলেছেনই 2% প্রণোদনা, যার জন্য আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে ডেফিনেটলি একটা ধন্যবাদ জানাতে হয়। আমরা $19.5 বিলিয়ন ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি। গত বছরের হিসাবে আমরা কিন্তু $4.6 বিলিয়ন এখনো এগিয়ে আছি। দেখেন যে আমাদের 2.5 মাস কিন্তু এখনো বাকি আছে। আমি কিন্তু ভেরি পজিটিভ দ্যাট ইনশাল্লাহ আমরা যদি গত বছরের $18 বিলিয়ন হিসাবে যদি ধরি, আমরা এই বছর $24 থেকে $25 বিলিয়ন
আমরা কিন্তু রেমিটেন্সে দেখাতে পারবো। আমি যাকে বলে কি দ্যাট এইসব বিষয় নিয়ে আমি কিন্তু খুবই আপবিট মানে কি দ্যাট পজিটিভ হিসাবে যদি দেখি, রেমিটেন্সের খাতটা ইনশাল্লাহ যে ভূমিকা আশা করা যাচ্ছে আমাদের অর্থনীতিতে যে ভূমিকা রাখবে, সে চেয়ে বেশি আমরা এই খাতটিকে রাখতে পারবো। আমি যেটা মনে করি দ্যাট আমাদের প্রবাসীদের জন্য হয়তো আমরা আরেকটু কিছু করা দরকার, সো দ্যাট ওরা যে কোনো অসুবিধাতে না পড়ে। নিশ্চয়ই আরও পরবর্তীতে আরও এই সাবজেক্টের উপরে আমরা আলাপ করব, জি। আমি সেখানে আমার মন্তব্য রাখবো। বাট আপাতত যদি আমরা এই প্রবাসী খাতটা যদি আমরা রেমিটেন্স খাতটা যদি ধরি, ইনশাল্লাহ আমরা কিন্তু খুব প্লাস পয়েন্টে আছি এবং ইনশাল্লাহ প্লাস পয়েন্টে থাকবো। আপনি যেটা বলছিলেন যে আমরা $24 মিলিয়ন এই বছর আমরা টার্গেট করেছি, নিশ্চয়ই সে আশা আমাদের পূর্ণ হবার কথা রয়েছে। আমি আপনি যেটা একেবারে মোটা দাগে বলেছেন, আমাদের যারা এই বাংলাদেশের বিভিন্ন বিশ্লেষক গবেষকরা রয়েছেন তাদেরও কিন্তু এটা ভাবতে হবে, শুধু যে করোনা সেটি নয়। আপনি কিন্তু আমাদের মনে করিয়ে দিয়েছেন যে তেলের বাজার কিন্তু সেখানে পড়ে গিয়েছে, সে কারণে একটা চাহিদা কমে যায় রয়েছে। আমরা দেখেছি মাননীয় মন্ত্রী সেখানে মেয়েদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, সৌদিকরণ নীতি করা হচ্ছে। এই সকল কারণ মিলিয়েই কিন্তু আমরা দেখেছি যে আমাদের সেই বাজারটা হয়তোবা সংকুচিত হতে পারে, যে কোভিডের কারণের জন্যই একেবারে সংকুচিত হচ্ছে সেটিই কিন্তু একেবারে নয় বলে আপনি বিশ্লেষণ করেছেন। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আপনার কাছে একটু আসতে চাই। আপনি যেহেতু অভিবাসন ও উন্নয়ন বিশ্ব সংসদীয় ককার্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, মাননীয় মন্ত্রী কিন্তু খুবই আশাবাদী এবং তিনি খুব পজিটিভ একজন মানুষ। তিনি তার উদ্যোগেই কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তিনি আমাদের সরকার প্রধানকে এই 2% প্রণোদনার জন্য রাজি করিয়ে সেখানে আজকে আমাদের অভিবাসীদের আয় যে বৃদ্ধি করেছে। আজকে যেটা তিনি বলছিলেন যে মাননীয় মন্ত্রী বলছিলেন যে অভিবাসীদের জন্য, কর্মীদের জন্য আমাদের আরও করবার জায়গা রয়েছে। তো আপনার বিশ্লেষণে 169টি দেশে 1 কোটি বাংলাদেশি সেখানে অবস্থান করছেন, বাঙালিরা অবস্থান করছেন। তার অবস্থার প্রেক্ষাপটে বর্তমানে কোভিড পরিস্থিতিতে আমাদের এই চ্যালেঞ্জগুলোকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয় ওনাকে অভিনন্দন জানাচ্ছি যে উনি যে রেমিটেন্স সাকসেস ধারাবাহিকভাবে দেখিয়েছেন ইভেন ডিউরিং দ্য প্যান্ডেমিক। কারণ আমি মনে করি বাংলাদেশ এখন টিকে আছে দুটি বিষয়ের উপরে, একটা রেমিটেন্স আর একটা এগ্রিকালচার, এবং এই দুটোতেই আমরা বেশ সফলভাবে আমরা সফলতা দেখাতে পেরেছি। সো ওনাকে রেমিটেন্স সাকসেসের জন্য অবশ্যই অভিনন্দন। 2% রেমিটেন্স একটা অসাধারণ উদ্যোগ ছিল, যেটার কারণেই এটা হয়েছে, এবং অবৈধভাবে টাকা পাঠানোর যে প্রবণতা মানুষের ছিল সেটা কমে গেছে, বৈধ চ্যানেলে আসছে, অর্থাৎ রাষ্ট্র টাকাটা পাচ্ছে। এখন সামনে তো চ্যালেঞ্জ আনপ্রেডিক্টেবল, এখনও তো কোভিড শেষ হয়নি। কোভিড কোন পর্যায়ে শেষ হবে আমরা জানি না, কোন পর্যায়ে গিয়ে এটা আমাদের কতটা ইকোনমিক ইম্প্যাক্ট ফেলবে এটা আমরা জানি না। কোনো সন্দেহ নাই দেশের ভিতরেও জব কাট হবে, দেশের বাইরেও জব কাট হবে। তো এখন সংকুচিত বাজারে অধিক রেমিটেন্স, এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। সো বর্তমানের এই জন্য আমি যেটা মনে করি কয়েকটা জিনিস অবশ্যই দরকার। একটা হচ্ছে এই যে $25 বিলিয়ন বিশাল একটা সাপোর্ট বাংলাদেশ সরকার পাচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের, এটা সাফল্য। এর অ্যাগেনস্টে বাংলাদেশ সরকারের কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। অর্থাৎ অন্য কোনো সেক্টর থেকে এর 10% টাকা আয় করতে সরকারকে যে বিপুল অর্থ খরচ করতে হয়, এখানে তার যৎসামান্য করতে হয় না। কিন্তু সেই তুলনায় এখানে বাজেট অত্যন্ত কম। আমরা বলে থাকি 2 পয়সার বাজেট। আমরা দেখে আসছিলাম ধারাবাহিকভাবে 100 টাকার মধ্যে মাত্র 2 টাকা এই সেক্টরকে দেওয়া হয়, 0.02 2 পয়সা আসে আর কি। তো সেখানে আমার মনে হয় মন্ত্রী মহোদয় অত্যন্ত এফিশিয়েন্ট, কিন্তু ওনার মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজগুলোই অনেকটাই অন্য মন্ত্রণালয়ের সাথে লিঙ্কড, লয়ের সাথে লিঙ্কড, এভিয়েশনের সাথে লিঙ্কড, এবং ফরেন মিনিস্ট্রির সাথে লিঙ্কড। আমার কাছে যেটা ব্যক্তিগত অভিমত, পলিসিগতভাবে এটা প্রয়োজন যে ওনার মন্ত্রণালয় যেন একদম স্বতন্ত্রভাবে অনেক ক্ষেত্রে কাজ করতে পারে, সেটার একটা পরিবেশ করে দেওয়া, সেটার একটা ডিভিশন অফ ওয়ার্ক করে দেওয়া, রুলস অফ বিজনেস করে দেওয়া, এটা পলিসিগতভাবে আমার ব্যক্তিগত অভিমত খুব দরকার। কারণ আমাদের দেশে যে 101 কোটি লোক বিদেশে থাকে, আমরা শত চেষ্টা করেও বাংলাদেশের 101 কোটি লোকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো না, অসম্ভব, এটা ইম্পসিবল। এবং গার্মেন্টসে আমরা যদিও এটা জব সেক্টর ক্রিয়েট করছে, গার্মেন্টসে আমরা যে পরিমাণ এক্সপোর্টের এগেনস্টে আমরা যে পরিমাণ রিফান্ড দিই, চলে যায়, এটা কিন্তু প্রচুর টাকা আমরা দিচ্ছি।
সেটা ভালো, আমি খারাপ বলবো না। সেখানে কিন্তু অনেক ফ্রডও হচ্ছে, কারণ অনেক ক্ষেত্রে ফেক এলসি হচ্ছে, ফেক এক্সপোর্ট মানে হচ্ছে, দেশের টাকা চলে যাচ্ছে। দেশের টাকা চলে যাচ্ছে। কিন্তু এই সেক্টরে কিন্তু ফ্রডের কোনো অভিযোগ নেই, এটা মন্ত্রী মহোদয়ের সাফল্য অবশ্যই। তো আমি যেটা মনে করি এখন এই যে টিকিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর 28,000 টাকার টিকিট 70,000 টাকা হয়ে যাচ্ছে। একটা গরিব লোক যিনি বেতন পায় 30 থেকে 50,000 টাকা, তার জন্য 50,000 টাকা এক্সেস দিয়ে টিকিট কাটা এবং তারপর টিকিট না পাওয়া, টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়ানো কোভিড পিরিয়ডে, এইটার জন্য অবশ্যই ডেফিনেটলি আমাদের প্রথম কাজ করা উচিত। সেটার জন্য আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশ বিমান সহ সকল এভিয়েশনে, বাংলাদেশে যখন এভিয়েশন অপারেশন করবে তাদেরকে একটা কন্ডিশনালি অপারেশন, আমি জানি না এটা ইন্টারন্যাশনাল সাপোর্ট করে কিনা, কন্ডিশনালি তাদেরকে আসতে হবে যে বাংলাদেশে যারা অভিবাসী বিদেশে যাবে, ওয়ার্কার আর সিটিজেনরা, তখন তাদেরকে প্রায়োরিটি কিছু সিট রিজার্ভ থাকবে লেবার ফেয়ারের জন্য, এবং ফেয়ারটা ফিক্স থাকবে, অথবা 5-10 হাজার টাকা ভেরিয়েশন হতে পারে, অথবা এক্সপেক্টেড মন্ত্রণালয় নিজেও চার্টার প্লেন করতে পারে, যদিও আমি জানি না তাদের জনশক্তি আছে কিনা এই পরিমাণ, সেই বাজেটও থাকতে পারে। না, বাজেট তো আপনি শ্রমিকদের কাছে পাচ্ছেনই, টিকিট তো সেল করবেনই, সো চার্টার প্লেন করলে আপনি টাকা পাচ্ছেন এবং সেখানে সাবসিডির প্রশ্ন আসবে। হ্যাঁ, সাবসিডির প্রশ্ন নাও লাগতে পারে, চার্টার প্লেন করলে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বা অনেকটা সেম টিকিটই ফ্রাই হয়ে যাবে, কিছুটা বেশি হতে পারে। তো অবশ্যই 70,000 হবে না, এটা কম হতে পারে। এখন এইখানে একটা আন্তঃমন্ত্রণালয়ের সুপার বডি দরকার, অথবা মন্ত্রী মহোদয়রা সবাই মিলে বসে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারভেনশন দরকার, যে ঠিক আছে আমাদের মিডল ইস্ট কেন্দ্রিক, অ্যাটলিস্ট মিডল ইস্ট দিয়ে আমরা শুরু করতে পারি। মিডল ইস্টের যতগুলো ফ্লাইট এখানে অপারেশন করছে তারা হিউজ প্রফিট করে আমাদের এখানে, তাদের সিট কোনো খালি থাকে না। এমিরেটস উইকলি 2টো ফ্লাইট শুরু করেছিল, আমি যখন লন্ডনে গেলাম, এখন তারা দিনে 4টি বা 2টি করে চালাতো এক সময়। সো ওখান থেকে 50% সিট অ্যাটলিস্ট রিজার্ভ থাকবে ইকুয়াল ফেয়ারে, ফেয়ার প্রাইসে ফর আমাদের মাইগ্রেন্টদের জন্য। এটা একটা আমাদের খুব বেশি দরকার। আরেকটি জিনিস আমরা যেটা বলি মিডলম্যান লাইসেন্সিং, যেটা আমাদের রিক্রুটিং এজেন্সিরা অনেকেই প্রতারিত হচ্ছে। প্রতারিত হওয়ার পরে তারা যখন মেডিয়েশনে আসে, মেডিয়েশন প্রসেসটা খুব জটিল। মেডিয়েশন প্রসেসটা আপনার অভিবাসন আইনে যেটা বলা আছে যে সেখানে আমাদের এই রিটার্নি শ্রমিকরা বা ভিকটিমরা তারা ঢাকায় এসে রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে, আমরা ওই মিডলম্যানদের প্রসঙ্গে একটু আসি। বিমান ভাড়ার যেহেতু প্রসঙ্গ এসছে, মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সাথে আছেন, আমরা একটু এই বিষয়টা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে নিই। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা দেখেছি যে আপনি এই বিমান ভাড়া নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠা সবসময় আপনি দেখিয়ে আসছেন। আপনি বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আপনি বলছেন যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছি যাতে বিমান ভাড়াটা কমানো হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাগামহীন বিমান ভাড়া, এটি কিন্তু কোনোভাবেই এর লাগাম টেনে ধরা সম্ভব হচ্ছে না। কিন্তু এই অভিবাসী কর্মীরা কিন্তু আপনার মন্ত্রণালয়ের মধ্য দিয়েই কিন্তু সেখানে বিদেশে যাচ্ছে, আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করে তুলছে। আমরা দেখেছি যে করোনার আগে সৌদি আরবের টিকিটের মূল্য 28 থেকে 30 হাজার টাকা ছিল, সেটা 70-80 হাজার টাকা হয়ে গিয়েছে। এবং যেটা আমরা দুবাইয়ের টিকিট 30-35 হাজার টাকা ছিল, 80-85 হাজার টাকা দিয়েও নাকি টিকিট পাওয়া যাচ্ছে না। এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি আপনার আলোচনার শুরুতেই বলেছিলেন যে আমাদের এই কর্মীদের জন্য, অভিবাসী কর্মীদের জন্য আমাদের করবার অনেক জায়গা রয়েছে। এই যে লাগামহীন ভাড়া, এই ভাড়াটাকে নিয়ন্ত্রণ করবার জন্য আপনার বিশ্লেষণ কি? আমার বিশ্লেষণ, দুঃখ ছাড়া কিন্তু আমার কিছু বলার নাই। আপনারা যদি দেখেন যে যখন মানুষ উদাহরণ দেয় যে আমেরিকা যেতে 60-65 হাজার টাকা লাগে, আর সৌদি আরব যেতে আমার 1 লাখ টাকা লাগে, এটার জবাব কে দিবে? এই বিষয় নিয়ে ধরেন বিশেষ করে আমাদের বিমান যে আছে, বাংলাদেশ বিমান, আমি অনেক সময় যেটা অনুরোধ করেছি যে শ্রমিকদের জন্য একটি স্পেশাল ভাড়া থাকা উচিত। যেই সময় আপনার মার্কেটের কথা যখন চলে আসে, আপনার সেখানে বলা হয় দ্যাট কমার্শিয়াল কনসিডারেশনে ভাড়াটা নিয়ন্ত্রণ হয়। কিন্তু আমার কথা হলো যে যখন আগে যদি 30-35 বা 25 হাজার টাকায় যখন লাভজনক ছিল, এখন তাহলে 70-80 করা হবে কেন? আমি এখানে বলতে চাই, বিমান এই দেশের এয়ারলাইন, এবং বিমান যদি এই দেশের নাগরিক, বিশেষ করে শ্রমজীবী নাগরিক যারা এই দেশের জন্য কোটি 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 হাজার হাজার কোটি টাকা এই রেমিটেন্সে ওনারা দেশে পাঠায়, তাদের জন্য বিমান কেন একটা পদক্ষেপ নিতে পারে না যে আপনার শ্রমিকদের জন্য স্পেশাল ব্যবস্থা আমাদের থাকা উচিত? আমি এটা আজকে না, এটা অনেক আগে কিন্তু আমি লিখিতভাবে অনুরোধ করেছি দ্যাট স্পেশাল লেবার ফেয়ার একটা করা উচিত আমাদের এয়ারলাইনে।
যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা সবাই বলি কি দ্যাট আপনার এমিরেটস সৌদিয়া আপনার এই রেট চার্জ করছে, আমার কথা হলো কি ওরা যদি চার্জ করে, আপনি আপনার রিডিউস রেটে চার্জ করেন, প্যাসেঞ্জাররা সব আপনার কাছে চলে আসবে। ওদেরকে বাধ্য করেন দ্যাট ওরা ওদের রেটটা কমায়। কিন্তু মাননীয় মন্ত্রী এখানে একটা বিষয়টা আপনার সাথে যুক্ত করি, আমি সেটি চাই না এইসব জিনিসগুলি আমরা যদি কনসিডারেশনে না আনি। জি জি, একটা জিনিস যুক্ত করি, সেটি আপনি আপনার যে পত্র লিখেছেন সেই পত্র কিন্তু গণমাধ্যম হিসেবে আমাদের হাতেও এসেছে, যে আপনি চাচ্ছেন যেতে লেবার ফেয়ার করা হয়, ফেয়ার কমানো হয়, আপনি দেন দরবার করছেন। আপনি বাংলাদেশ বিমানের কথা বলেছেন, সেটি আমাদের পতাকাবাহী বিমান, হাজার হাজার কোটি কোটি টাকা সবসময় তারা ভর্তুকি দিতে হচ্ছে তাদেরকে, কিন্তু আমাদের অভিবাসী কর্মীদের ক্ষেত্রেই তাদের লাভের অঙ্কটা তারা হিসাব করে বসে। তো সেই জায়গার মধ্যে যে আপনি বলছিলেন যে বিমান কেন ভাড়া কমায় না এবং বিমান কেন অন্যান্য এয়ারলাইন্সকে ইনসিস্ট করে না, কিন্তু আমরা উল্টা অভিযোগ কিন্তু শুনতে পাই বিমানের কারণের জন্যই নাকি, বিশেষ করে বাংলাদেশ বিমানের কারণের জন্যই নাকি আজকে ফরেন ক্যারিয়ারগুলো তাদের ভাড়া বাড়ানোর জন্য উৎসাহিত হচ্ছে। এই জায়গাটাকে আসলে কিভাবে দেখেন, এই সত্যতা কতখানি রয়েছে? এখন হাফ ক্যাপাসিটিতে প্যাসেঞ্জার যাচ্ছে, তো 3-4 গুণ বেশি ভাড়া হয়ে গেছে। এই অঙ্কটা আমার কাছে আমি কোনো দিকে মিলাইতে পারি না। আমি এখনো আবার যখন আমরা এখন টকে আছি, আমি মন্ত্রী হিসাবে এখনো বিমানকে অনুরোধ করব দ্যাট আপনারা ইমিডিয়েটলি একটা পদক্ষেপ নেন, যাতে আমাদের যারা কর্মীরা যারা আছে বিদেশে গিয়ে এই দেশের জন্য যারা ইনকাম একটা করে নিয়ে আসে, অর্থনৈতিক যাকে বলে যোগান দিচ্ছে অর্থনীতিকে, তাদের জন্য যে কিছু একটা করে। জি, নিশ্চয়ই। মাননীয় মন্ত্রী, আরেকটা বিষয় একটু আপনার কাছে আমরা জানার আগ্রহ প্রকাশ করছি, যে যারা জনশক্তি প্রেরণকারী রয়েছেন, রিক্রুটিং এজেন্সির মালিকরা, তারা বলছেন যে আজকে বিমানের ভাড়া, বাংলাদেশ বিমান বা ফরেন ক্যারিয়ারগুলি তারা অভিবাসী কর্মীদের জন্য বিমানের ভাড়া বাড়িয়ে দিচ্ছে, কিন্তু নানাভাবে কিন্তু অভিযোগ করা হয় যে রিক্রুটিং এজেন্সিগুলো দাম বেশি নিচ্ছে, তারা অভিবাসন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গায় রিক্রুটিং এজেন্সিগুলি মনে করছে যে এই অভিযোগে তারা কেন অভিযুক্ত হবেন? সাধারণ মানুষের মধ্যে পারসেপশন যে জনশক্তি রপ্তানিকারকরাই কিন্তু বেশি টাকা আদায় করছেন, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন? এখানে যদি এই যাকে অভিযুক্তর কথা যেটা বললেন, এখানে কিন্তু আমি রিক্রুটিং এজেন্সিদের সাথে একমত। যদি এয়ারলাইনের কারণে যদি ওদের অভিবাসী খরচ মাইগ্রেশন কস্ট যদি বেড়ে যায়, এটার জন্য ওরা কিন্তু দায়ী হতে পারে না। কিন্তু এটা বলার সাথে সাথে এটাও বলতে হয় আরো অনেক ফ্যাক্টরস আছে যেখানে হয়তো রিক্রুটিং এজেন্সিরা চাইলে কস্টগুলি অনেকটা কমায় নিয়ে আসতে পারে। জি, জি। দেশমানের মধ্যে আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি রয়েছেন, তিনিও আমাদের সাথে আলোচনায় যুক্ত হবেন। আমরা কিন্তু বাংলাদেশে দেখেন, আমরা যখন রোজার মাস আসে আমরা টাস্ক ফোর্স করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের ম্যাজিস্ট্রেটরা বাজারে বাজারে যায়, আমরা আমাদের ভোক্তা অধিকাররা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, ওষুধ প্রশাসন নকল ভেজাল ওষুধ বা দামে ওষুধ বেশি বিক্রি করে কিনা সেটার জন্য তারা যায়। কিন্তু এই যে টিকিটের মূল্য বৃদ্ধি করবার জন্য নিয়ন্ত্রণ সংস্থা কারা, কারা এর জবাব দেবে? আপনি বারবার বলেই যাচ্ছেন, আপনি চিঠি দিয়ে যাচ্ছেন, আপনি অনুরোধ করে যাচ্ছেন, কিন্তু এটার কি কোনো নিয়ন্ত্রণ থাকা দরকার আছে কিনা, নাকি এটার জন্য আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে? মাননীয় মন্ত্রী, দুঃখজনক হলেও অনেকটা সত্য দ্যাট আমরা যদি সবাই আমাদের দায়িত্ব পালন যদি না করি, তাহলে আমরা সবাই কিন্তু আবার চলে যাই প্রধানমন্ত্রীর কাছে। তো এখানে যদি কোনো নিয়ন্ত্রণ সংস্থা যদি না থাকে, আমার মনে হয় এটা সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের কিন্তু অনেকটা দায়িত্ব পড়ে। ওনারা যদি ওনাদের দায়িত্বটা পালন যদি করে, সিদ্ধান্ত যদি ওখানে নেয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে এইসব নিয়ে আমাদেরকে যেতে হবে না। আমি এটাই মনে করি দ্যাট এটা মন্ত্রণালয় ওনারই দেখা উচিত, এবং সেখানে যদি কোনো সহযোগিতা লাগে, আমাদের মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এটার জন্য সবসময় হাজির আছে। জি, যে আমরা একটু ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারির কাছে আসি। শুনলেন মাননীয় মন্ত্রী তার ক্ষোভের কথা, দুঃখের কথা, অভিবাসীদের প্রতি তার যে ভালোবাসা শ্রদ্ধার কথা তিনি বললেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে একজন সজ্জন ব্যক্তি। আমরা নিশ্চয়ই জানি যে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পরে এই মন্ত্রণালয়ে অনেক শস্যের ভিতরে ভূত ছিল, সকল ভূত কিন্তু তিনি দৌড়ানোর চেষ্টা করছেন। তারপরও কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে, কিন্তু বিশেষ করে এখন অভিবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর জন্য টিকিট এবং জনশক্তি রপ্তানিকারক যারা রয়েছেন তাদের মধ্যে যে যাতে এই ব্যয়টা না বাড়ায় সেটার জন্য তিনি বারবার অনুরোধ করছেন। এখন এই সার্বিক অবস্থায় যে লাগামহীন
যে বিমান ভাড়া, সেটাকে আপনি কিভাবে দেখছেন মাননীয় মন্ত্রীর বিশ্লেষণের আলোকে? না, কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট। এটা মিসম্যানেজমেন্ট এবং একটা আনজাস্ট এনরিচমেন্ট আমরা লতে বলি, যে একটা অন্যায় সুযোগে একটা অন্যায়ভাবে প্রফিট করার একটা চেষ্টা করা, আর কিছু না। কারণ সিট ফাঁকা থাকছে কিন্তু প্রাইস ইজ ভেরি হাই। এবং যেটা মন্ত্রী মহোদয় খুব রাইটলি বললেন, যে আগে যদি 28,000 টাকাই প্রফিট হতো, তাহলে এখন কেন বেশি লাগবে। আর বাংলাদেশ বিমানের জন্য প্রবাসী বাঙালিরা একটা ফিক্সড মার্কেট, যদি ভালো সেবা দিতে পারে এবং কম টাকায় টিকিট রাখতে পারে, 1,25,00,000 লোকের একটা মার্কেট কিন্তু বাংলাদেশ বিমানের ওয়ার্ল্ড ওয়াইড আছে। সেই মার্কেটটা বাংলাদেশ বিমান নিতে হবে, মাস্ট। এবং এখানে যেহেতু আমরা সাবসিডিও দিই এবং বড় বড় বিমানগুলো কেনা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিনেছেন, বিশাল রাজহংস এবং অন্যান্য বড়, সেগুলো তো চালাতে হবে, আমাদের ফুলফিল করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কনজিউমার রাইটস থেকে এটা ভায়োলেশন হচ্ছে, আনফেয়ার কম্পিটিশন, আনফেয়ার প্রাইস থেকে ভায়োলেশন হচ্ছে, এবং আমাদের যে প্রবাসীরা যাচ্ছে, যারা সাফার করছে, তারা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এজেন্সির অনেক বিষয়ে দুর্নাম থাকতে পারে, কিন্তু এই বিষয়ের দুর্নামের জন্য তারা দায়ী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ টিকিট প্রাইসের উপর তাদের কোনো হাত নেই। এজেন্সির কথা বলছি। রিক্রুটিং এজেন্সির কথা বলছি। হ্যাঁ, সেক্ষেত্রে তারা একটা ব্রেকআপ দিতে পারে, যে এই খরচের এই অংশটা পিওর টিকিট প্রাইস। আর টিকিট প্রাইসটাও তো আপনার অনলাইনের মাধ্যমে প্রিন্টেড ফরম্যাটে আসছে, তো সেখানে অনায়াসে আলাদা করা যায় কোনটা টিকিট প্রাইস। তো সেটা অবশ্যই আমি আলটিমেটলি শ্রমিক যারা, তাদের উপর এটা সাফারারটা হচ্ছে। কিন্তু এটা রিক্রুটিং এজেন্টকে এই জন্য আমরা কীভাবে দায়ী করবো? এটা তো তাদের হাতে না। এবং মন্ত্রণালয়কেও আমরা দায়ী করতে পারি না, কারণ এভিয়েশনের উপর তো মন্ত্রণালয়ের প্র্যাকটিক্যালি কোনো কন্ট্রোল নাই। এই কন্ট্রোলটা দেওয়া উচিত, যে টিকিটের 10%, 20% এক্সপেক্টেড মন্ত্রণালয় মানে control আমি তো করবে। মনে করি পাটোয়ারি ভাই, যে আজকে মাননীয় মন্ত্রী এখানে আছেন, সরকারের পক্ষ থেকে যে লেবার ফেয়ার নির্ধারণ করার বিষয়টা, সেটি আমার মনে হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একটা দায়িত্ব দিতে পারে, যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমন্বয় করে যে আমাদের যে ইন্টারন্যাশনাল কেরিয়ারগুলি এদেশে ব্যবসা করতে আসবে, কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে যাবে, তাদের এখানে ব্যবসা করতে আসলে প্রথমে আমাদের প্রত্যেকটা ফ্লাইটের মধ্যে 15 to 20% লেবার ফেয়ার রাখতে হবে। Exactly. এবং সেই লেবার ফেয়ারটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে একটা কমিটি গঠন করে সেখান থেকে তারা নির্ধারণ করে দিতে পারে, সরকারকে সুপারিশ করতে পারে, Exactly. সিভিল এভিয়েশনকে সুপারিশ করতে পারে, যে এই দেশের জন্য লেবার ফেয়ার এত হবে, এই দেশের জন্য লেবার ফেয়ার এত হবে। এক্স্যাক্টলি, আমি আমার আগের বক্তব্যে এটাই বলেছিলাম, যে মাননীয় মন্ত্রী মহোদয় এটা করতে পারেন। আসলে মাননীয় মন্ত্রী মহোদয়ের মন্ত্রণালয়টা এত বেশি ওভারবার্ডেন এবং এত বেশি তুলনামূলক রিসোর্স কম, অনেক কাজই ওনাদের পক্ষে করা সম্ভব হয় না। সেক্ষেত্রে ওনারা অনেক আউটসোর্সিং করতে পারেন, কোনো সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে দিতে পারেন, কোনো ইকোনমিক ব্যুরোকে দিতে পারেন, অনেককেই। এবং আমি মনে করি অ্যাসেনশিয়ালি লেবারদের স্বার্থে মন্ত্রণালয়েরই নিজস্ব একটা ট্রাভেল এজেন্সি হিসেব খুলে দেওয়া উচিত, টিকিটিং সার্ভিস। এটা মন্ত্রণালয়ের দরকার। মন্ত্রণালয় নিজেরই একটা উইং থাকা উচিত, তারা প্রয়োজনীয় টিকিটিং সার্ভিসটা নিয়ন্ত্রণ করবে। আমি বলছি না ফুল মার্কেট নিয়ন্ত্রণ করবে, বাট ব্যালেন্স অ্যান্ড ভারসাম্য এটা করতে পারবে। এটা করা মনে হয় মন্ত্রণালয়ের জন্য খুব দরকার, শ্রমিকদের জন্য দরকার, জনস্বার্থে দরকার। এবং সেক্ষেত্রে 10 to 20% রিজার্ভ, এটা একটা অত্যন্ত ভালো আইডিয়া, ফেয়ার প্রাইসে। এটা আমার মনে হয় শুরু করা উচিত, কারণ আমাদের তো এই যাত্রীদের একটা 60-70%ই হচ্ছে এনআরআই। যদি আমরা 10-20% রিজার্ভ করতে পারি, তাহলে মার্কেটটা ভারসাম্য হবে, দামটা ভারসাম্য হবে। পাশাপাশি যদিও শুনতে অপটিমিস্টিক মনে হচ্ছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজেও এয়ারলাইন্স নামাতে পারে। আমার মনে হয় সেই সক্ষমতা তাদের আছে। এটা ভারসাম্য, একটা মার্কেটে ভারসাম্য ক্রিয়েট করবে কোনো একটা পর্যায়ে। আমার মনে হয় এদিকে তারা চিন্তা করতে পারে। জি, মাননীয় মন্ত্রী শুনছিলেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুব উচ্চ আশা দেখালেন আজকে ব্যারিস্টার শামীম পাটোয়ারি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিজে অদূর ভবিষ্যতে হয়তো বা নিজেরাই কোনো কেরিয়ার এয়ারলাইন নামাতে পারে কিনা, তাহলে তাদের নিজস্ব কর্মীদেরকে তারা নিতে পারবে। আমি একটা বিষয় মাননীয় মন্ত্রীটা আপনার সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখেন আমাদের সেনাবাহিনীরা আমাদের যখন বাংলাদেশ থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে যায়, তাদেরকে চার্টার ফ্লাইটে করে কিন্তু সেই সব দেশগুলোতে নামিয়ে দিয়ে আসা হয়। তো আমরা যখন এই করোনাকালীন সময়ে আমরা হাজার হাজার কোটি কোটি টাকা নানা সেক্টরে ভর্তুকি দিচ্ছি, আমরা শিল্প খাতে দিচ্ছি, আমরা গার্মেন্ট খাতে দিচ্ছি, অথচ যে খাতগুলো নিয়ে কিন্তু আমাদের নানা রকমভাবে সমালোচনা রয়েছে, যারা হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে আজকে বেগমপল্লী তৈরি করে ফেলছেন, ইউরোপ আমেরিকা বাড়ি গাড়ি তৈরি করে ফেলছেন, কিন্তু আপনার যে অভিবাসন খাত, সেই অভিবাসন খাতের কেউই কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা লোন নিয়ে গিয়ে সেখানে দেশে বিদেশে বাড়ি করেনি। তো আমরা কেন এই প্রস্তাবটা করতে পারি না, বা আপনি এই ব্যাপারে চিন্তা করতে পারেন কি না, যে অন্ততপক্ষে এই কোভিড সিচুয়েশনে বেশ কয়েকটি চার্টার ফ্লাইট করে বাংলাদেশ বিমানের, পাটোয়ারি ভাই বলছিলেন যে অনেকগুলি ফ্লাইট আমাদের রয়েছে, চার্টার ফ্লাইট করে আমাদের কর্মীদেরকে ধামধুম করে আবার নামিয়ে দিয়ে আসলে আমাদের সেই চ্যালেঞ্জটা কোথায়, অসুবিধাটা কোথায়? হয়তো কিছু ভর্তুকি দেওয়া লাগবে। আপনার বিশ্লেষণ কি? প্রথম একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, দ্যাট গভর্নমেন্ট ইজ নট ইন দ্য বিজনেস অফ ডুইং বিজনেস। মানে সরকার কিন্তু ব্যবসার জন্য সরকার না, এটা হলো গভর্নেন্সের জন্য সরকার। কিন্তু যে পয়েন্টগুলি বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লজিক্যালের মধ্যে এটা পড়ে।
আমি পাটোয়ারি সাহেবকে ধন্যবাদ জানাই that উনি যে কয়েকটা প্রস্তাব দিয়েছেন এটা ডেফিনেটলি আমি অ্যাসিওর করতে পারি কি আমি এটা বিবেচনায় নেব অতি সত্বর, যত তাড়াতাড়ি অফিস খুলে আমি এই বিষয় নিয়ে পদক্ষেপ নেব। কিন্তু এর সাথে যেটা হলো দ্যাট যে স্পেশাল রেটের ব্যাপারে এবং চার্টার ফ্লাইটের ব্যাপারে এই কোভিড সিচুয়েশনে এই দুইটি বিষয়েও আমি অফিস খোলার সাথে সাথে আমি কিন্তু এটার অ্যাকশনে যাব। আমি অতদূর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। মাননীয় মন্ত্রী, আমরা নিশ্চয়ই আজকে এই অনুষ্ঠান যারা দেখবেন তারা নিশ্চয়ই অভিবাসী কর্মীরা আশ্বস্ত হবেন। আমরা একটা বিষয় আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যখন আমাদের এই ফ্লাইটগুলি বন্ধ হয়ে গিয়েছিল আমাদের লকডাউনের সময়, সেখানে আপনারা উদ্যোগ নিয়ে কিন্তু এই ফ্লাইটগুলো বিশেষ বিমান ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু আরেকটা জায়গায় কি একটু সুযোগ তৈরি করা যায় কি না? আমাদের দোকানপাট খুলে যাচ্ছে কিন্তু আমাদের অফিস আদালত খুলছে না। তো সেই ক্ষেত্রে আমরা 50-60 অভিবাসী কর্মী যারা ভিসায় স্ট্যাম্পিং হয়ে বিদেশ যাবার জন্য বিএমইটি ক্লিয়ারেন্স বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নেওয়ার অপেক্ষায় রয়েছে, বা অনেকের হয়তো সত্যায়ন কাগজপত্র পড়ে আছে, সেই জায়গার মধ্যে আপনার মন্ত্রণালয়ে কি সুযোগ আছে কি না? আমি কোনোভাবেই বলছি না যে আমরা কাউকে কোনো রকমভাবে ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু অফিস আদালত খোলা, কিন্তু সুযোগ আছে কি না যে স্বল্প পরিসরে হলেও এই একটা সেবামূলক কার্যক্রম হিসাবে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বা অন্য অন্য কার্যক্রমগুলোকে একটু শুরু করার কোনো সুযোগ আছে কি না আপনার? সুযোগ নিশ্চয়ই আছে। আর আপনি যে কথা বলেছেন, এখানে তো কাউকে জবরদস্তি করার ব্যাপার না। কিন্তু ইতিমধ্যে আমার যে বিএমইটি যে ডিজি সাহেব আছেন শামসুল আলম সাহেব, ওনার সাথেও কথা হয়েছে এবং উনি আমাকে জানিয়েছেন দ্যাট বিএমইটিতে এখনও এই লকডাউনের মধ্যে কিন্তু বিএমইটির অফিসাররা ওই যে ক্লিয়ারেন্স যেখানে দেওয়া প্রয়োজন আছে ওনারা কিন্তু দিয়ে যাচ্ছে। আমরা সেই চেষ্টায় আছি কিন্তু যত তাড়াতাড়ি যতজনকে আমরা ক্লিয়ারেন্স দিতে পারি আর যতজনকে আমরা প্লেনে তুলে দিতে পারি, আমি মনে করব আমাদের দায়িত্ব কিছুটা আমরা পালন করেছি। মাননীয় মন্ত্রী, আপনাকে পেয়েছি, আমি কিন্তু অনেকগুলি বিষয় নিয়ে আপনার সাথে যুক্ত হতে চাই। আপনার সাথে তো আসলে প্রত্যেকেরই একটা সুসম্পর্ক, আপনার এলাকার জনগণের সাথে যেরকম সুসম্পর্ক, আপনার রিক্রুটিং এজেন্সিগুলি যারা রয়েছে তাদের সাথেও একটা সুসম্পর্ক। ইভেন আমরা এটাও দেখেছি যে একজন অভিবাসী কর্মী যখন তার কোনো কষ্টের কথা বলতে চায়, আপনার দরজা সবসময় খোলা থাকে। আপনার পিএস সাহেব, আহমেদ কবির সাহেব ও অন্য যারা আছেন, সচিব সাহেব যারা আছেন, তারা সরাসরি আপনার কাছে নিয়ে সেই অভিবাসী কর্মীর সে সমস্যাটা সমাধান করে দেয়। তো রিক্রুটিং এজেন্সিদের এই কোভিডকালীন সময়ে আপনার উদ্যোগেই কিন্তু তাদের জন্য আপনি 50% সুদবিহীন লোন প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা। তো তাদের পক্ষ থেকে আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে যেহেতু করোনার প্যান্ডেমিকের 1 বছর হয়ে গিয়েছে, এটা কখন যায় শেষ হয় তার কোনো ঠিক নাই, তাদের পক্ষ থেকে একটা তারা আবদার করছেন, আবেদন করছেন, গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে এই লোন পরিশোধের মেয়াদটি আরও অন্ততপক্ষে 2 বছর সুদবিহীন করার সুযোগ আছে কিনা, করা যায় কিনা, আপনি সে ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আপনার মনস্তাত্ত্বিক কোনো চিন্তাভাবনা করতে পারেন কিনা? যে কোনো সুবিধা করার জন্য আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পারপাসে সিকিউরিটি নেওয়া হয়েছে এই কথাটা আমাদের সামনে রেখেই আমাদের যে যা সিদ্ধান্ত নিতে হবে নেওয়া যায়। কথা হলো এটা যে টাকা যেখান থেকে ওনাদেরকে আমরা টেকনিক্যালি লোন দিয়েছি এটা ওনাদেরই টাকা, কিন্তু এই টাকাটা হলো সিকিউরিটি ডিপোজিট হিসাবে। এখন যদি আমরা সিকিউরিটি ডিপোজিটগুলি সবগুলি ফেরত যদি দিয়ে দেই তাহলে তো সিকিউরিটি ডিপোজিটও রইল না, আর লাইসেন্সের আপনার যাকে বলে কি ভ্যালিউটা কিন্তু অনেকটা কমে আসে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই 50% সুদবিহীন যারা পেয়েছে সেই সুদবিহীন সময়টার মেয়াদ কি আরও 2 বছর বাড়ানো যায় কিনা, এই সুদবিহীন প্রাপ্তির মেয়াদ আপনারা যেটা দিয়েছেন সেটার মেয়াদ বাড়ানো যায় কিনা? এটা সময় আর অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নেব। আমি এখন কোনো কমিটমেন্টে যাচ্ছি না। আপনার কাছে আলোচনায় ফিরবো। আমি একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারি আপনার কাছে আসি। আমরা অনেকগুলি কথা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে শুনতে পেলাম এবং তিনি কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু একটা জনবান্ধব ব্যক্তিত্ব। আমি যেটা বলছিলাম যে তিনি তার এলাকার জনগণ, এই জনশক্তি রপ্তানিকারক যারা রয়েছেন তারা, অভিবাসী কর্মীর প্রত্যেকের সাথে একটা তার সুদৃঢ় সম্পর্ক রয়েছে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে এই স্বল্প বাজেট, স্বল্প সক্ষমতা, স্বল্প জনবলও বলা চলে, সব কিছু মিলিয়ে কিন্তু এই মন্ত্রণালয়ের মধ্যে বিশাল বড় একটা মন্ত্রণালয়, এই টেনে তোলার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই এটা একটা বিশাল সমস্যা এবং আমরা এখন যে প্রবলেমটা ফেস করছি রিইন্টিগ্রেশন প্রবলেম, অর্থাৎ যারা ফেরত আসলো
তাদেরকে সোসাইটিতে রিইন্টিগ্রেট করা, এবং যারা পাইপলাইনে আছে অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট তাদেরকে পাঠানো, এবং যারা আসলো তাদেরকে আবার বিদেশে পাঠানোর জন্য তৈরি করা, স্কিল ডেভেলপমেন্ট, এই ক্ষেত্রে বিশাল একটা সুযোগ বাংলাদেশে আছে এবং বিশাল একটা কর্মযোগ্য বাংলাদেশের আছে, এবং সেটার জন্য বিশাল বাজেটও প্রয়োজন। এবং সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে করোনা পিরিয়ডে অনলাইন স্কিল ডেভেলপমেন্টের দিকে যেতে পারি। ইউডুমি, অ্যাডেক্সেল, খান একাডেমি ইন্ডিয়াতে এগুলো করছে, এবং ইউডুমি এখন ইন্ডিয়াতে ম্যাসিভলি পপুলার। তো আমাদের ভাষা শেখাতে পারি। এই মুহূর্তে আমি যেটা মনে করি এদের যেটা দরকার ভাষা শেখানো, এবং যারা রিটার্নি মাইগ্রেন্ট তারা যদি অ্যারাবিক ভাষা পারে, আমরা তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছি, সরকার থেকে কিছুটা দেওয়া হচ্ছে অথবা লোন দেওয়া হচ্ছে, যদিও লোনটা খুব ভালোভাবে তারা পাচ্ছে না। তো তাদেরকে আমরা কাজ দিতে পারি যে তুমি তোমার ভাষা শেখাবা, তুমি যে ভাষাটা শিখে আসছো এখন তুমি ফিউচার অ্যাসপিরেন্ট মাইগ্রেন্ট যারা হবে তাদেরকে ভাষা শেখাবা। শুধু এই কাজটিকে করতে পারলেই কিন্তু আমাদের রেমিটেন্স অনেক বেড়ে যাবে, কারণ ভাষার কারণে আমরা বার্গেনিং করতে পারি না। দ্বিতীয় হচ্ছে তারা যে স্কিলটা শিখে আসছে ওখানে, তারা সেই ওরিয়েন্টেশন কোর্সগুলো নিতে পারে, রিটার্নিং মাইগ্রেন্টরা এই কোর্সগুলো করাতে পারে। থার্ড হচ্ছে অবশ্যই সার্টিফিকেশন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কঠিন বিষয়, যে ইন্টারন্যাশনালি কোন কোন লেভেলের সার্টিফিকেটটা বাংলাদেশের জন্য অ্যাকসেপ্টেন্ট, সেই লেভেলের সার্টিফিকেশন কোর্সগুলো বাংলাদেশে করা। এক্ষেত্রে মন্ত্রী মহোদয় একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, অসংখ্য উপজেলায় উনি টিটিসি করছেন। আমার উপজেলা থেকেও আমরা জায়গা দিয়েছি, উনি বলেছেন করে দেবেন। এটা অবশ্যই একটা খুব ভালো কাজ, কিন্তু একটা টিটিসি দিয়েই কিন্তু আপনি একটা উপজেলায় ম্যাসিভ স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন না। তো আমাদের ওই প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় কতগুলো পলিটেকনিক আছে, কতগুলো স্কুল আছে যেগুলো রেপুটেড, কতগুলো কলেজ আছে, সেইখানে আমরা পার্টনারশিপে যেতে পারি। এবং কী কী সিভিল সোসাইটি অর্গানাইজেশন, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইনক্লুডিং বেসরকারি বিশ্ববিদ্যালয়কেও যদি ইনক্লুড করা হয়, যে সারা বাংলাদেশে আমরা 2 থেকে 3 বছরের মধ্যে 1 কোটি স্কিলফুল লোক বানাবো, যে তারা মাস্টার্স করবে, তারা সব কিছুই করবে, পিএইচডি করবে, বাট তার একটা এডিশনাল স্কিল থাকবে, ড্রাইভিং থাকতে হবে, তার প্লাম্বার থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। আমি তো মনে করি প্রত্যেক বাংলাদেশের অনার্স পাস বা গ্র্যাজুয়েশনের আগেই আরেকটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা উচিত। সেটা ফ্রেঞ্চ হতে পারে, কোরিয়ান হতে পারে, চাইনিজ হতে পারে, অ্যারাবিক হতে পারে। গ্লোবাল সিটিজেন হতে হবে আমাদের। আমাদের কোনো সম্পদ নেই জনসম্পদ ছাড়া। এবং কোভিডের পরে যেটা আপনি বললেন, সংকুচিত বাজেট, কিন্তু আমাদের রেমিটেন্স তো বাড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং ভারত কিন্তু আমাদের পরিমাণ লোক পাঠিয়ে, মানে আমাদের পরিমাণ রেমিটেন্স আমাদের 1/3 লোক দিয়ে তারা ইনকাম করছে। তো যদিও এটা এখন কমছে, আস্তে আস্তে রেমিটেন্স বাড়ছে। তো এখন স্কিল ডেভেলপমেন্ট ছাড়া এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে একটা প্যাকেজ লাগবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আপিল করব, সংসদে সুযোগ পেলে বলবো যে একটা বিগ স্কিল ডেভেলপমেন্ট প্যাকেজ এক্সক্লুসিভলি এক্সপেক্টেড মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া উচিত, অথবা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, যেটা হেডেড বাই নান আদার বাই প্রাইম মিনিস্টার। উনি হেডেড থাকতে পারেন, কিন্তু ওটার কার্যক্রমটা উনি এক্সপেক্টেড মিনিস্ট্রিকে দিতে পারেন উইথ নিউ রিসোর্স, নিউ অফিস অ্যান্ড এভরিথিং। তাহলে হবে আমাদের, কারণ আমাদের জব মার্কেটে প্রতি বছর আসতেছে 20 লক্ষ লোক, তার মধ্যে 8 লক্ষই তো আমরা বিদেশে পাঠাচ্ছি, বাকি 12 লক্ষ আসলে কতটা জব পাচ্ছে আমি জানি না, সরকারি জবের বাইরে তো খুবই কম। সো আমাদের স্কিল ডেভেলপমেন্ট মানেই এক্সপেক্টেড বেসড স্কিল ডেভেলপমেন্ট। এটার জন্য আমার মনে হয় এখন অনেক ফোকাস করতে হবে। এবং এই কোভিড পিরিয়ডে যেহেতু আমরা অনলাইন বেসডে আছি, এটা অনলাইন ভিত্তিক করা হবে, এবং এর মাধ্যমে যারা যাচ্ছে তাদের আইটি স্কিলও বাড়বে। এটাও কাজে লাগবে। মাননীয় মন্ত্রী, এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটা বিষয় আলোচনা কিন্তু চলে আসলো, এবং সেখানে আমরা দেখেছি যে কোভিডের প্রথম দিকেও আমরা দেখেছি যে আপনি বাংলাদেশের বিভিন্ন টিটিসিতে ছুটে গিয়েছেন, সেখানে তাদের কার্যক্রম দেখেছেন। তো এই যে স্কিল ডেভেলপমেন্টে কিন্তু বিশ্ব চাহিদা, পরিবর্তিত চাহিদা আসছে। এখন কিন্তু কি আমরা আমাদের সেই ইটের গাঁথনি প্রশিক্ষণে কিন্তু খুব প্রয়োজন আছে কিনা আমরা জানি না, আমাদের রড বাইন্ডিংয়ে সে প্রয়োজন আছে কিনা আমরা জানি না, কিন্তু এখন পৃথিবীতে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং হচ্ছে, এখন ফকলিফট ড্রাইভার দরকার, এখন ক্রেন অপারেটর দরকার, এখন হাই স্কিল আমাদের কর্মী দরকার। তো সেই ক্ষেত্রে এই আগামী এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে ওভারকাম করার পরপরই কিন্তু আমাদের চাহিদার কিন্তু পরিবর্তিত চাহিদা আসবে। হয়তো আমাদের হেলথ ওয়ার্কার লাগবে, আমাদের হয়তো বা এই যে ট্রেডিশনাল যে কর্মী, সেই কর্মী লাগবে না। ওই জায়গার মধ্যে আপনাদের কর্মপরিকল্পনা কি, ভবিষ্যতে কিভাবে এই কোভিডের পরবর্তী সময়ে আমরা আমাদের যে কর্মী প্রেরণের গতিটাকে আমরা আরও বাড়িয়ে নিতে পারি, সেই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনার কর্মপরিকল্পনা কি? যে এই আলাপের মধ্যেই দু একটি কথা কিন্তু এর আগে যেটা এসছে, ইকোনমিক সিচুয়েশনে আপনারা যেখানে বললেন যে দ্যাট মিডল ইস্টে এখন মহিলাদেরকে গাড়ি ড্রাইভিংয়ের পারমিশন দিয়েছে, দ্যাট মিনস ড্রাইভারদের কাজটা কিছুটা কমে আসবে, ডিমান্ড কমে আসবে। একই হিসাবে বিভিন্ন সেক্টরে দি টাইপ অফ ওয়ার্কার রিকোয়ার্ড, এটা কিন্তু বিরাট একটা পরিবর্তন চলে আসবে।
আমরা যেটা পদক্ষেপ নিয়েছি, বিভিন্ন আমাদের মিশনের ওখান থেকে আমরা তথ্য চেয়েছি কি ধরনের পরিবর্তন আসতে পারে, কি ধরনের ওয়ার্কার চাহিদা হইতে পারে, এই কথাগুলি আমাদেরকে জানাতে। এখানে আমরা চেষ্টা করব দ্যাট নতুন একটি কারিকুলাম বলেন, ট্রেনিং সিস্টেম বলেন, কোন কোন ট্রেডে আমাদের ট্রেনিং করতে হবে, সেই ট্রেডগুলি নির্ধারণ করে আমাদের একটা কমপ্লিট ওভারহল আমরা করতে চাই আমাদের ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্টের সিস্টেম যেটা আছে। এর সাথে যেটা আমাদের পাটোয়ারি সাহেব যেটা বলেছেন, অ্যাকচুয়ালি আমি ধন্যবাদ জানাইতে ওনাকে, উনি অনেক ইস্যুসগুলি কভার করেন, যেরকম আপনার রেকগনিশন ও প্রায়ার লার্নিং, যে সার্টিফিকেশনের ব্যাপার যেটা আছে যারা ফেরত আসে, তারপরে মিউচুয়াল রেকগনিশন অফ সার্টিফিকেট, যেগুলি বিভিন্ন দেশে আমাদের সার্টিফিকেট যে অ্যাকসেপ্টেবল হয়, এই সবগুলি এনএসডি এর মাধ্যমে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর সবচেয়ে ভালো যেটা উনি বলেছেন, দ্যাট বিভিন্ন পলিটেকনিক টেকনিক্যাল স্কুলগুলি আছে, আমাদেরকে মনে রাখতে হবে আমরা ওদের সাথে কোঅর্ডিনেট বা কোঅপারেট করতে পারি, কিন্তু ওদের দায়িত্ব আমরা নিতে পারি না, কারণ সেই প্রতিষ্ঠানগুলি হলো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, আমরা ওদের দায়িত্ব নিতে পারবো না। যাই হোক, আমরা চেষ্টা করব দ্যাট আমরা একসাথে মিলে যে আমরা এগিয়ে যেতে পারি, সো দ্যাট যারা যারা এই পলিটেকনিক থেকে বাইর হয় তারা অন্তর্ভুক্ত হয় আমাদের ডাটা ব্যাংকে, আর এখান থেকে আমরা ওদেরকে বিদেশ পাঠাবার একটা ব্যবস্থা করব। সেই সিচুয়েশনটা আমরা চেষ্টা করব করে নিয়ে আসতে। অভিবাসন দিবসের একটা অনুষ্ঠানে করোনার ভ্যাকসিন দেবার কথা বলেছেন আমাদের অভিবাসী কর্মীদের জন্য। আপনার আসলে উদ্যোগ প্রশংসিত, এবং আপনার উদ্যোগের মধ্যেই কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনার ছাপ থাকে। আমরা দেখি যে নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম কিন্তু আমাদের একটা কম্পিটিটর কান্ট্রি, এবং তারা কিন্তু অনেক কর্মী বিদেশে প্রেরণ করে থাকে, মধ্যপ্রাচ্য প্রেরণ করে থাকে, সিঙ্গাপুর প্রেরণ করে থাকে, কুয়েত, কাতার প্রেরণ করে থাকে। তো সে অবস্থায় নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ফিলিপাইনে কিন্তু কোভিডের অবস্থা কিছুটা ভালো, এবং সেই ভালো থাকার কারণের জন্য আমাদের কোভিডের সিচুয়েশনটা কিছুটা খারাপ। তো এই অবস্থার প্রেক্ষাপটে আমরা যদি আমাদের এই কর্মীদেরকে, এই বিদেশগামী কর্মীদেরকে, যারা হজের জন্য যারা বিদেশ হজ করতে যাচ্ছেন, তাদের মতো করোনা ভ্যাকসিন দিবার অগ্রাধিকার ভিত্তিতে, আমি জানি যে ভ্যাকসিনের হয়তো শর্টেজ রয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে এই করোনার ভ্যাকসিন দিবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা যায় কি না, বা আপনার মন্ত্রণালয় যে প্রণোদনা বাজেটের মাধ্যমে যদি আপনারা সেই ভ্যাকসিন কোনো না কোনো মাধ্যমে কিনে নিয়ে এসে শুধু অভিবাসী কর্মীদেরকে ব্যবহার করার কোনো সুযোগ আছে কিনা। যেরকমভাবে আপনি করোনার যে টেস্ট ছিল, সেই টেস্ট কিন্তু 1500 টাকা এবং 3000 টাকা ছিল, আপনি সেখানে কমিয়ে 200 টাকায় নিয়ে আসছেন। তো সে অবস্থায় এই ভ্যাকসিন প্রদান করবার ক্ষেত্রে আমাদের এমপ্লয়াররা আশ্বস্ত হবে, আমাদের এমপ্লয়াররা কিন্তু কর্মী নিতে আরও বেশি উৎসাহী হবে। সেক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা যায় কিনা? উদ্যোগ ইতোমধ্যেই তো নেওয়া হয়েছে। আপনারা জানেন কি, যখন আমরা 3500 থেকে পর্যায়ক্রমে কমিয়ে নিয়ে আসলাম 300 টাকায় আপনার টেস্টিং ফিজ, সেই সময় আমরা কিন্তু প্রস্তাব করেছিলাম দ্যাট এখান থেকে যারা যারা বিদেশে যাবে কাজ করতে, ওরা যে ভ্যাকসিন নিয়ে যায়। কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে, সরকার কিন্তু নীতিগতভাবে অলরেডি ডিক্লেয়ার দিয়েছে দ্যাট 1,20,000 ভ্যাকসিন এই শ্রমিকদের জন্য কিন্তু আলাদা করে রাখা ছিল, কিন্তু আমরা ওটা কাজে লাগাতে পারিনি, কারণ এই যে 2 মাসের গ্যাপ যেটা দেওয়া লাগে, এই গ্যাপের জন্য আমাদের শ্রমিকরা কিন্তু অত সময় ওরা কিন্তু দিতে পারে না, বিকজ ওদের সবারই কিন্তু ওই হিসাবে জানা নাই। তো আমরা তাও চিন্তা করছি কি এখন কেমনে এটা করা যায়। এটা ব্যবস্থা ডেফিনেটলি সরকার নীতিগতভাবে এটা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। কারণ যে কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি এখান থেকে ভ্যাকসিনেটেড শ্রমিকদেরকে যে কোনো দেশে পাঠাই, সেখানে আমাদের শ্রমিকের উপরে ওদের কনফিডেন্সটা অনেকটা বেড়ে যাবে। নিশ্চয়ই আমরা একেবারেই চুলচেরা বিশ্লেষণ আপনার কাছে আর শুনলাম। চাহিদাও ইনশাল্লাহ আমাদের দিকেই ওরা ডাইরেক্ট করবে। জি জি, নিশ্চয়ই। প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি আসবো, একটু আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ওনার কাছে আসি, যেহেতু আইনের মানুষ, আপনিও নিশ্চয়ই আমাদের শুনতে পাবেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সাথে আপনিও শেয়ার করবেন। এই যে মানব পাচার অভিবাসী আইন নিয়ে কিন্তু একটা সাংঘর্ষিক কথা বলছেন যারা জনশক্তি প্রেরণকারীরা রয়েছেন। তারা বলছেন যে বৈদেশিক কর্মসংস্থান অভিবাসন আইন 2013 করা হয়েছে, কিন্তু
তারা বৈধভাবে যখন কর্মী প্রেরণ করে, তারা স্মার্ট কার্ড নিচ্ছে, তারা ভিসা অ্যাটাস্টেশন করছে, তারা মন্ত্রণালয় থেকে অনুমোদন নিচ্ছে, নিয়োগ অনুমতি নিচ্ছে, তারপরেও কিন্তু কর্মী গিয়ে কোনো কারণে সেখানে যদি তার বেতন ভাতা নাও পেতে পারে বা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এই ধরনের একতরফা অভিযোগের ভিত্তিতে 2012 সনের যে মানব পাচার আইন, সেই মানব পাচার আইনেই কিন্তু আমরা জনশক্তি রপ্তানিকারকরা বলে থাকে তারা হয়রানি হচ্ছেন, তারা জেল খাটছেন, তারা নানাভাবে মামলা মোকদ্দমার শিকার হচ্ছেন। আপনি কীভাবে দেখেন বিষয়টাকে? জি, বিষয়টা একটু জটিল, কারণ হচ্ছে দুটো আইন, একটা হচ্ছে মানব পাচার প্রতিরোধ আইন 2012, যেটা একটা পিওর পেনাল ল, শাস্তিমূলক নিবর্ধনমূলক আইন, আরেকটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013, যেটা রেগুলেটরি আইন, মূলত লাইসেন্স প্রদান করা এবং লাইসেন্সের শর্ত ভায়োলেশন করলে লাইসেন্স স্থগিত হবে, এবং সেখানেও কিছু পেনাল প্রভিশন আছে। যেমন 29 ধারায় বলা, 31-এ বলা আছে কাউকে যদি অবৈধভাবে পাঠানো হয় তাহলে 5 বছর জেল হবে, অবৈধভাবে ভিসা কেউ যদি কোনো রিক্রুটিং এজেন্সিকে নিয়ে আসে তার 7 বছর জেল হতে পারে, কেউ যদি অবৈধভাবে কোনো পোর্ট ইউজ করে, আনরিকগনাইজ পোর্ট, তাহলে 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। সো 2013 আইনটা সেলফ কন্টেইনড। 2013 আইনে যে জিনিসটি কভার করে না সেটা হচ্ছে ওয়েজ থেফট বা ওয়েজ কম হলে বা বেতন না পেলে তখন সেটা বন্ডেড লেবার হিসাবে এই 2012 সালের আইনে আসে। বাট আমার ব্যক্তিগত অভিমত, যখন একজন ব্যক্তি লাইসেন্সে অথরিটি বা একটা লাইসেন্সের আন্ডারে কাজ করছে, তখন তাকে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা উচিত না। মানব পাচার আইনটা লাইসেন্সবিহীন যারা করছে তাদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মানব পাচার আইনটা কিন্তু দেশের ভিতরেও হতে পারে। দেশের ভিতরেও যদি কাউকে প্রস্টিটিউশনে ফোর্স করা হয়, কোনো চাইল্ড লেবারকে ফোর্স করা হয়, এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যাওয়া হয়, সেটাও কিন্তু মানব পাচার প্রতিরোধ আইনের মধ্যে পড়বে। সো মানব পাচার প্রতিরোধ আইনের পারপাসটা হচ্ছে আপনার বন্ডেড লেবার, প্রস্টিটিউশন, এই ধরনের ক্ষেত্রে, অথবা বিদেশে পাঠানো, যেভাবে জকি হিসেবে পাঠানো বা এই ধরনের কাজগুলো যেটা হতো আগে, বা ওমেন স্লেভ হিসাবে পাঠানো, সেই ক্ষেত্রে যখন একটা ব্যক্তি লাইসেন্সে আছে এবং লাইসেন্সের মাধ্যমে সে কোনো কাজ করছে, তখন তার লাইসেন্সের শর্ত ভায়োলেশন করলে তো মিনিস্ট্রি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারছে। তার লাইসেন্স ফরফিট হতে পারে, তার জামানত বাজেয়াপ্ত হতে পারে। মানে এই সাংঘর্ষিক অবস্থানটাকে একটা অবসান করা দরকার। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আদালত একটা ভূমিকা পালন করতে পারে। প্রধানমন্ত্রী, একেবারেই সংক্ষেপে যদি এই 1 মিনিটে এই বিষয়টা একটু বলেন যে মানব পাচার এবং অভিবাসন আইন নিয়ে সাংঘর্ষিক অবস্থানটা, আপনি নিজেও কিন্তু সেখানে জনশক্তি প্রেরণকারীদের সুরক্ষার জন্য, আমি বলবো না যারা অপরাধী তাদেরকে অপরাধী করলে তাদেরকে শাস্তি দেওয়া না হোক, কিন্তু সেখানে আপনি উদ্যোগ গ্রহণ করেছেন বেশ কয়েকবারই, এবং জনশক্তি রপ্তানিকারকরা আপনার প্রতি কিন্তু নানা ক্ষেত্রে তারা মুগ্ধ, তারা মনে করে যে আমরা একজন সজ্জন ব্যক্তিকে, একজন ভালো গার্ডিয়ানকে পেয়েছি। কিন্তু এখনও তাদের সেই কষ্টটা রয়ে গিয়েছে যে মানব পাচার আইনে তাদের বিরুদ্ধে এখনও অভিবাসন আইনের পরিবর্তে মামলা হচ্ছে, তারা হয়রানি হচ্ছেন। আপনি যদি সংক্ষেপে একটু বলেন। ওয়ারি সাহেব আইনের ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জানেন, আর উনি কিন্তু খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে আপনাদের সামনে প্লেস করে দিয়েছে। এখানে কথা হলো ডেফিনিশনের একটা ব্যাপার আছে। উনি যেটা বলেন রেগুলেটরি আর পরিপূর্ণ আইন, এই দুইটার মধ্যে তফাৎ, এটা ঠিক। কিন্তু আন্তর্জাতিক ব্যাপারে যখন আমরা আইএলও আর হ্যানত্যান যেখানে যাই, সেখানে যে ডেফিনিশন অফ মানব পাচার ও ট্রাফিকিং ইন পারসন যাকে বলে, ওখানে গিয়ে কিন্তু আমরা আটকে যাই। কিন্তু খুশির খবর আমি আপনাদেরকে এটাও জানাই যে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এটার পরিবর্তন অথবা চেঞ্জ করার ব্যাপারে মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে, এবং আশা করি হয়তো আগামী সেশনে আমরা এটা প্লেস করার চেষ্টা করব। মাননীয় মন্ত্রী, আমরা অনেকক্ষণ থেকে আমাদের অভিবাসী কর্মী, আমাদের জনশক্তি রপ্তানি যারা যুক্ত রয়েছেন, এই সকল বিষয় নিয়ে আমরা কথা বললাম, কিন্তু একটা বিষয় আপনার কাছে জানবার আগ্রহ প্রকাশ করছি, একেবারেই ব্যক্তিগত প্রশ্ন যদিও। আপনি 6 বারের এমপি নির্বাচিত হয়েছেন, জনগণের সাথে এলাকার আপনার বেশ ভালো সম্পৃক্ততা রয়েছে। আপনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে পূর্ণমন্ত্রী মর্যাদা দিয়েছেন। আপনি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে অনেক শস্যের ভিতরে অনেক ভূত ছিল, সেখানে বলা হতো নানা ক্ষেত্রে নানা অনিয়ম ছিল, সেই অনিয়মগুলি সবগুলো দূর করবার আপনি চেষ্টা করেছেন। আপনি একেবারেই সাদা চোখে সব কিছুকে দেখেই সমভাবে কিন্তু এই দুর্নীতিকে শূন্যের কোটায় নিয়ে আসবার চেষ্টা করেছেন। আমাদের দেখেছি যে বিদেশি দূতাবাসেও সত্যায়ন নিয়ে নানা রকমভাবে সমালোচনা ছিল, আমাদের এই বাংলাদেশেও কিন্তু আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নানা রকম সমালোচনা ছিল, ফাইল প্রসেসিংয়ে নানা রকম সমালোচনা ছিল, কিন্তু এগুলি সবগুলো কিন্তু দূর করবার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে সেগুলিকে শূন্যের কোটায় নিয়ে এসেছেন। এখন যে বিষয়টি জানবার আগ্রহ, আমাদের যারা দর্শক তাদেরও জানবার একটা আগ্রহ হয়তো বা রয়েছে, সেটি হচ্ছে যে আপনি এই মন্ত্রণালয়কে নিয়ে
এই জনশক্তি রপ্তানিকারকদের সমন্বয়ে, অভিবাসী কর্মীদের সমন্বয়ে আপনার স্বপ্নটা কি? আপনি কি স্বপ্ন দেখেন এই মন্ত্রণালয়কে নিয়ে? এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর থেকেই কয়েকটা জিনিস আমার মাথার ভিতরে যেটা আমার ঠিক করা ছিল, যে আমি কিন্তু সবাইকে নিয়ে চলতে পারি এবং চলতে চাই। সেই লক্ষ্যে আমাদের যে রিক্রুটিং এজেন্টস আছেন প্রায় 1800 জন মতন, আমাদের এনজিওস যারা আছেন এই সেক্টরে ইনভলভ, সিএসওসরা যারা আছেন, বিভিন্ন সংস্থাগুলি এখানে ইনভলভ যারা আছেন, আমি কিন্তু মিডিয়া বলেন, আমাদের টিভি মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া বলেন, আমি সবার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি যাতে আমি সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যেতে পারি। আমি একলা চলারে বিশ্বাস করি না, আমি সবাইকে নিয়েই চলার চিন্তা করি এবং সেই হিসাবে সেই রেজাল্টটা আপনি যে কয়েকটি ভালো ভালো কথা বলেছেন, আমি অত্যন্ত গ্রেটফুল যে যাদের সাথে আমি হাত বাড়িয়েছি ওনারাও কিন্তু হাত বাড়িয়েছেন, আর আমরা চেষ্টা করেছি আর চেষ্টা করে যাব যাতে আমরা এই যে ভূত আমি বিশ্বাস করি না, আশা করি আমরা একসাথে মিলে যদি কোনো ভূত থাকেও সেটাও আমরা খেদায় নিতে পারবো। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। আপনি দীর্ঘদিন থেকে আমাদের সাথে আলোচনায় যুক্ত হবে কথা বলবার জন্য। আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মাননীয় মন্ত্রী যে উক্তি করলেন সেই উক্তি দিয়ে আমি শেষ করতে চাই, যেটি বারবার বলছিলাম যে মাননীয় মন্ত্রী কিন্তু একটা বর্ণাঢ্য পরিবারের সদস্য, এবং আমি একেবারেই খোলা মনেই বলতে চাই তিনি কিন্তু আর্থিকভাবেও কিন্তু অত্যন্ত স্বাবলম্বী। তিনি শস্যের ভিতরে ভূত দূর করেছেন এবং দূর করবার জন্য সকলকে তিনি নিয়ে একত্রে কাজ করতে চান। আপনি যদি শেষ করেন বিষয়টাকে নিয়ে। জি, অবশ্যই আমি মনে করি মানে মাইগ্রেশন সেক্টর ইজ এ সেক্টর যেখানে আমাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, এবং মাননীয় মন্ত্রী রাইট ট্র্যাকে আগাচ্ছেন। এবং আমার মনে হয় আরও ছোটো ছোটো যে ইস্যুগুলো আছে, ওয়েস্ট থেফট, মিডলম্যান লাইসেন্সিং, রিইন্টিগ্রেশনের কিছু বিষয়, শ্রমিকদের লোন দেয়া, এই ছোটো ছোটো বিষয়গুলো যদি উনি সলভ করতে পারেন, আমার মনে হয় দ্রুত এই সেক্টরটি আরও ভালো করবে এবং ভিজিবল কিছু ডিফারেন্স অবশ্যই আসবে। অলরেডি অনেকগুলো এসেছেন এবং আমার বিশ্বাস উনি আকাশচুম্বী স্বপ্ন দেখেন, এবং একজন মন্ত্রী বা যে কোনো পলিটিশিয়ানই একজন দার্শনিক হন, উনিও একজন দার্শনিক এবং উনি স্বপ্ন দেখছেন এবং ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন হবে, কারণ ওনার এই স্বপ্নের সাথে বাংলাদেশের স্বপ্ন জড়িত, আমাদের সকলের স্বপ্ন জড়িত। আমরা সকলে ওনার স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই সহযোগিতা করব। ধন্যবাদ। জি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে করোনার অভিজ্ঞতায় জনশক্তি প্রেরণ খাতের যে সাফল্য এবং প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি আপনাকে। আপনি অভিবাসন উন্নয়ন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককার্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা আশা করি আমাদের আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের অভিবাসী কর্মী এবং এর সাথে যুক্ত যারা রয়েছেন, জনশক্তি রপ্তানিকারকরা যারা রয়েছেন, জিও এনজিও যারা রয়েছেন, গণমাধ্যম যারা রয়েছেন, সকলে মিলে মাননীয় মন্ত্রীর আহ্বানে যদি আমরা একসাথে এক তালে এক লয়ে এক সুর আমরা কাজ করি, আজকে যেটি আমরা বলছি মাননীয় মন্ত্রী একজন দার্শনিক, একজন চিন্তাবিদ, একজন সমাজচিন্তক, তার এই চিন্তা এবং সমাজচিন্তকে আমরা যদি একত্রিত করি তাহলে কিন্তু অভিবাসী কর্মীদের সুরক্ষা করে আমাদের প্রবাসী আয়কে আমরা আরও বেশি বৃদ্ধি করতে পারবো। এই প্রত্যাশা করি আমাদের আজকের এই মুক্তমত অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।